আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে। আপনারা জানেন যে আমি আগের ক্লাসটিতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব প্রথমে বাংলা সাহিত্যে যে তিনটা যুগ আছে সেই তিনটা যুগ নিয়ে। আপনারা অবগত আছেন যে বাংলা সাহিত্যে কিন্তু তিনটি যুগ রয়েছে। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। আর আপনারা আরও জানেন যে প্রাচীন যুগের সময়কাল হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর মধ্যযুগের ব্যাপ্তিকাল বা সময়কাল হলো 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মূলত এই আর যে আধুনিক যুগের সময়কাল হলো 1801 থেকে বর্তমান যে সময় চলতে আছে এবং আরও যে সময়গুলো আসবে, এটা হলো আধুনিক যুগের সময়কাল। এখন আধুনিক আপনারা জানেন যে যদি আমি প্রাচীন যুগ নিয়ে বলতে চাই, তাহলে প্রাচীন যুগের শুধু একমাত্র সাহিত্য নিদর্শন পাওয়া গেছে চর্যাপদ। যে চর্যাপদ নিয়ে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। যে আধুনিক যুগের সময়কাল হলো 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই আধুনিক যুগকে আবার অনেকভাবে বিভক্ত করা যায়, যেমন শ্রী চৈতন্যদেবের জীবন অনুসারে এটা বিভক্ত করা যায়। আপনারা জানেন যে শ্রী চৈতন্যদেব 16তম শতকে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন, এবং শ্রী চৈতন্যদেবের জীবনীকে ভিত্তি করে অনেক মানে সাহিত্য রচিত হয়, যেটা জীবনী সাহিত্য বলে। এটা স্তুতিমূলক সাহিত্য। এই শ্রী চৈতন্যদেবের জীবনীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাই শ্রী চৈতন্যদেব কিন্তু বাংলা ভাষায় তার কোনো অবদান নাই, কিন্তু তিনি বাংলা ভাষায় একটা স্মরণীয় একজন ব্যক্তি। এই শ্রী চৈতন্যদেবের জীবনীর উপর ভিত্তি করে বাংলার মধ্যযুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। আবার প্রথম হলো প্রাক চৈতন্য বা চৈতন্য পূর্ববর্তী যুগ, যেটার সময়কাল হলো 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর যে আপনার চৈতন্য যুগ, যেটার সময়কাল হলো 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর একটা হলো চৈতন্য পরবর্তী যুগ, যেটার সময়কাল হলো আপনার 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো শ্রী চৈতন্যদেবের জীবনীর উপর ভিত্তি করে যে স্তুতিমূলক কাব্য বা জীবনী কাব্য রচিত হয়েছে, এটা নিয়ে আমি পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। তো আজকে আমি শুধু যুগ বিভাগ এবং অন্ধকার যুগটা নিয়ে আলোচনা করব। আর আপনারা এটা হলো শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক বাংলা যুগকে যে বিভক্ত করেছে সেটা। আর একটা হলো মুসলিম শাসনামলের উপর ভিত্তি করে বাংলার মধ্যযুগকে তিনটি ভাগে আবার ভাগ করা হয়। একটা হলো তুর্কি যুগ, যেটার সময়কাল হলো আপনার 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। এই তুর্কি যুগকে কিন্তু আপনার অন্ধকার যুগও বলা হয়, ঠিক আছে, তুর্কি যুগ। আর যে তুর্কি যুগের পর হলো আপনার সুলতানি যুগ হলো 1351 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর একটা হলো যে আপনার মোঘল যুগ হলো 1576 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই তুর্কি এবং সুলতানি যুগকে একত্রে আবার পাঠান যুগও বলা হয়, যেটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে তুর্কি এবং সুলতানি যুগকে পাঠান যুগ বলা হয়। তাহলে এই পাঠান যুগের ব্যাপ্তিকাল কত হবে বা সময়কাল আপনার 1201 থেকে 1575 খ্রিস্টাব্দ। আরেকটা থাকলো কি মোগল, যেটা হলো 1576 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন বাংলা সাহিত্য সবচেয়ে বেশি মধ্যযুগে বিকশিত হয়েছিল মোঘল আমলে, ঠিক আছে। এখন এই আপনার মধ্যযুগ, প্রাচীন যুগ এবং আধুনিক যুগটা কি কারণে সালভিত্তিক এভাবে হয়েছে,
আপনারা জানেন যে প্রাচীন যুগে পাল রাজাদের সময়ে বৌদ্ধ সহজিয়াগণরা চর্যাপদ রচনা করেছিল, যেটা হলো প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন। এরপরে যখন 1204 সালে ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিজলি লক্ষণ সেনের নিকট থেকে নদিয়া এবং লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া এবং লক্ষণাবতী দখল করেন, তখন কিন্তু মানে শাসন ক্ষমতা মুসলিমদের হাতে চলে যায়। এবং এবং ওই যে বৌদ্ধ সহজিয়াগণ যারা আগে চর্যাপদ রচনা করেছিল তারা কিন্তু পুঁথিপত্র নিয়ে নেপাল, তিব্বত, ভুটানে পালিয়ে যায়। ঠিক আছে, তো এই মুসলিম শাসনামল আসার পর থেকে মূলত মধ্যযুগ শুরু হয়েছে। ঠিক আছে, আর আপনার আধুনিক যুগটা কখন শুরু হয়েছে? আধুনিক যুগটা 1800 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছে। 1800 খ্রিস্টাব্দ কেন? কারণ 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির সহায়তায় শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয়েছিল। এর মাধ্যমে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়। ঠিক আছে, এখন তো এই অন্ধকার, এখন আমি এই বাংলা যুগ বিভাগটা আলোচনা করলাম। মধ্যযুগ, আজকে আমার আলোচনার বিষয় হলো মধ্যযুগ। আপনারা জানেন যে মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো শ্রীকৃষ্ণ কীর্তন এবং মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কাব্য হলো বৈষ্ণব পদাবলী। ঠিক আছে, মধ্যযুগের কাব্যের প্রধান ধারা হলো চারটি। এগুলো হলো চারটি, হলো শ্রীকৃষ্ণ কীর্তন আছে, মঙ্গল কাব্য আছে, তারপরে বৈষ্ণব পদাবলী আছে, আর একটা আছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। আর সরি, আমি আমি আবার বলতে আছি, চারটি প্রধান ধারা হলো, একটা হলো যে মঙ্গল কাব্য, একটা হলো বৈষ্ণব পদাবলী, একটা হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান, আর একটা হলো অনুবাদ সাহিত্য। ঠিক আছে, এই চারটা হলো মধ্যযুগের কাব্যের প্রধান ধারা। এখন আমি আসি অন্ধকার যুগ নিয়ে। আপনারা জানেন যে অন্ধকার যুগ বলা হয় তুর্কি যুগকে। ঠিক আছে, তুর্কি যুগের সময়কাল কত? তুর্কি যুগের সময়কাল হলো 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। যখন আপনার ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিজলি লক্ষণ সেনকে পরাজিত করে, তখন কিন্তু মানে এরপর থেকে মুসলিম শাসন আসার ফলে অনেক অস্থিরতা, ভারতীয় উপমহাদেশে অনেক অস্থিরতার সৃষ্টি হয়। অনেক বৌদ্ধ কবি, হিন্দু কবি ওইভাবে সাহিত্য রচনা করতে পারেননি, বা তারা সাহিত্য রচনার প্রতি আগ্রহ হননি। কিছু বৌদ্ধ কবি আছে নেপাল, ভুটান, তিব্বতে পালিয়ে গেছিল। এর ফলে এই তুর্কি যুগে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি। ঠিক আছে, উল্লেখযোগ্য কিছু সাহিত্য রচনা হয়নি, এই জন্য একে অন্ধকার যুগ বলা হয়। বাংলা ভাষায় কোনো সাহিত্য রচনা না হলেও এখানে দুটা প্রধান সাহিত্যকর্ম সহ মোট 3টি সাহিত্যকর্ম সন্ধান মিলেছে অন্ধকার যুগে। এই অন্ধকার যুগের প্রথম যে সাহিত্যকর্ম সেটার নাম হলো প্রাকৃত পৈঙ্গল। ঠিক আছে, এই প্রাকৃত পৈঙ্গল কিন্তু বাংলা ভাষায় রচিত না, এটা হলো প্রাকৃত ভাষায় রচিত, আর এটি রচনা করেন শ্রীহর্ষ নামের একজন কবি। আর এই প্রাকৃত পৈঙ্গল মূলত এক ধরনের গীতিকাব্য। ঠিক আছে, এটা হলো অন্ধকার যুগের বা মধ্যযুগের আদি নিদর্শন বা আদি কাব্য। এটা হলো প্রাকৃত ভাষায় রচিত। আরও দুটি অন্যতম সাহিত্য হলো, একটা হলো আপনার শূন্যপুরাণ, যেটা রচনা করেছেন রামাই পণ্ডিত। এখানে মূলত 51টি অধ্যায় রয়েছে এবং এটা কিন্তু বাংলা ভাষায় রচিত না, এটা হলো সংস্কৃত ভাষায় রচিত। ঠিক আছে, তো এখানে শূন্যপুরাণ নামটা কিন্তু পাওয়া যায়নি। এখানে আপনার নগেন্দ্রনাথ বসু মূলত এই রামাই পণ্ডিতের মানে লেখাটি উদ্ধার করেছিলেন, এবং তিনি এখানে শূন্যময় দেবতা, এই সাহিত্যকর্মটিতে শূন্য দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি মানে বর্ণনা করেছেন রামাই পণ্ডিত। সেই অনুসারে যেহেতু শূন্যময় দেবতার কথা বর্ণনা করেছেন, সেই নামানুসারে নগেন্দ্রনাথ বসু এর নাম রেখেছেন শূন্যপুরাণ। ঠিক আছে, শূন্যপুরাণ হচ্ছে গদ্য পদ্যময় চম্পু কাব্য কি, যেখানে গদ্য আছে পদ্য আছে। এটা কিন্তু আপনার
কথায় প্রকাশেও আছে যে চম্পু কাব্য কি অথবা গদ্য পদ্যময় কাব্যকে কি বলে, অ্যান্সার হবে কি চম্পু কাব্য। ঠিক আছে, চম্পু কাব্য। আর এটা এই 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 শূন্য পুরাণের অন্যতম একটা অংশ হলো নিরঞ্জনের রুম্মা বা নিরঞ্জনের উম্মা। এই নিরঞ্জনের উম্মা বা নিরঞ্জনের রুম্মা অংশটিতে মূলত ব্রাহ্মণ শাসনের পরিবর্তে মুসলিম শাসনকে মানে গুরুত্ব দেওয়া হয়েছে বা প্রচলন করার কথা বলা হয়েছে। আপনার এটা এই শূন্যপুরাণ সাহিত্যকর্মটি নগেন্দ্রনাথ বসু মানে উদ্ধার করেন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এটি প্রকাশ করেন। আর তৃতীয় নম্বর বা আরেকটা সাহিত্যকর্ম হলো শেখ শুভোদয়া। ঠিক আছে, শেখ শুভোদয়া এটা রচনা করেছেন হলায়ুদ মিশ্র। এটাও কিন্তু বাংলা ভাষায় রচিত না, এটা হলো সংস্কৃত ভাষায় রচিত। হলায়ুদ মিশ্র এখানে মূলত 25টি অধ্যায় রয়েছে। আর শূন্য পুরাণে কতটি অধ্যায় ছিল? 51টি। শূন্য পুরাণ কে রচনা করেছিল? রামাই পণ্ডিত। আর শেখ শুভোদয় কে রচনা করেছে? সে হলায়ুদ মিশ্র। ঠিক আছে, তো এখানে শেখ শুভোদয় গ্রন্থটিতে মূলত কি প্রকাশ করা হয়েছে? এখানে মূলত পীর ও দরবেশদের চরিত্র এবং আধ্যাত্মিক যে শক্তি সেগুলো ফুটে উঠেছে। ঠিক আছে, তো এখানে মূলত এই তুর্কি যুগটাকে অন্ধকার যুগ বলা হয় কেন? এখানে মূলত উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম রচিত হয়নি। যে 3টি সাহিত্যকর্ম পাওয়া গেছে, যেমন প্রাকৃত পৈঙ্গল, শূন্যপুরাণ, শেখ শুভোদয়া, এগুলো কিন্তু আপনার বাংলা ভাষায় রচিত না। এর প্রথমটি মানে প্রাকৃত পৈঙ্গল হলো প্রাকৃত ভাষায়, আর শূন্যপুরাণ এবং শেখ শুভোদয় কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। এজন্য এই আলোকে বলা যায় যে এই তুর্কি যুগকে মূলত অন্ধকার যুগ বলা হয়ে থাকে। তো পরবর্তী ভিডিওতে আমি শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী এসব, তারপরে মঙ্গল কাব্য, এগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। আর আপনার যদি এই ভিডিওটি থেকে উপকার হয়ে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।